চারুকলার পোলাপান যে মানুষ পছন্দ করে, না পছন্দ করলে আমি বাংলাদেশে থাকতে পারতাম না তো। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাই, ওরা ফার্স্ট আমাকে যখন দেখে যে আমি ওদের চেঞ্জ হইতে দেখছি, ওদের চেহারা চেঞ্জ হইতে দেখছি। তো যখন আর্টিস্ট হিসেবে দেখে ওদের চেহারা চেঞ্জ হয়ে যায়। পুলিশ, একজন পুলিশ রাত্রেবেলা ওই ডিউটিতে থাকতো তিন নেতার মাজারের সামনে, ওই দোয়েল চত্বরের সামনে একটু ড্রয়িং এই করতে। উনি আমাকে মাঝে মধ্যে রাত্রে গেলে দেখা হইলো ওনার সাথে, উনি চা খাওয়াইতে নীল খেতে তখন চা পাওয়া যেত। এই যে একটা অবস্থান আছে শাহবাগে, একটা কনটেক্সট জুড়ে দিয়ে বেশ কমপ্লিকেটেড করা একটা সিচুয়েশনটাকে, যাকে তাকে ট্যাগটা দিয়ে দেওয়া, এই যে একটা রেসিজম তৈরি হচ্ছে রিসেন্ট বাংলাদেশে, এটার আমরা হলো গিয়া প্রথম মানে প্রথম এপিসোড বলতে পারেন যে এখান থেকে মঙ্গল শোভাযাত্রা, আজকের মঙ্গল শোভাযাত্রা হয়ে উঠছে। শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা এরকম একটা কনটেক্সট নিয়ে বেশ কমপ্লিকেশন তৈরি হয়েছে। কখনো আমরা দেখি যে নামটা চেঞ্জ হয়ে যাবে, কখনো হচ্ছে নাম চেঞ্জ হবে না, এমন কথাবার্তা আসতেছে। 60 জনের মতো, 60 জন বেশিরভাগ ওরা কন্টিনিউয়াস প্র্যাকটিস থেকে দূরে চলেছে। ওরা অন্য কোনো প্রফেশন কিংবা চেষ্টা করে আর্ট রিলেটেড কোনো প্রফেশনের সাথে অনেকে যুক্ত আছে। রিফ্লেকশনও ওর মধ্যে। তো এটা একটা পারস্পরিক বোঝাপড়া বলতে পারেন, কিংবা ডায়ালগ বলতে পারেন, যে বরং অনেক একা হয়ে গিয়ে। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রোহন বিজয় আছে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, যারা আজকে দেখছেন আর্ট পডকাস্টের নতুন একটি স্পেশাল এপিসোড 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে, সবাইকে অনেক স্বাগতম। আজকে আমাদের সাথে খুবই স্পেশাল একজন গেস্ট, কবির আহমেদ মাসুম ভাই। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। সো আলহামদুলিল্লাহ ভালো। আমরা আজকে মাসুম ভাইয়ের কাছ থেকে তার বিশেষ যে এক্সিবিশন মেঘনাদ বধ রিসেন্টলি হয়ে গেল, থার্ড সলো এক্সিবিশন, সেই এক্সিবিশনের সাথে সাথে উনার শিল্পচারণায় যে একটা যাপন আছে জীবন, একই সাথে হচ্ছে উনি যে উনার এক্সপিরিয়েন্স গুলো আছে এতদিন পর্যন্ত, স্পেসিফিক আমরা সলো এক্সিবিশনকে কভার আপ করবো। উনার জার্নির সাথে আমরা বর্তমান বাংলাদেশিক প্রেক্ষাপট, রিসেন্ট কিছু সমসাময়িক বিষয়াবলী, একই সাথে হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের শিল্প নিয়ে কিভাবে এগিয়ে যেতে পারে বা কি কি তার পরিকল্পনা আছে, কোনো বেসিক ইনফরমেশন বা ধারণা তিনি যদি আমাদের সাথে শেয়ার করতে চান, আমরা সেটা জানার চেষ্টা করি। হচ্ছে আমরা গভীরভাবে স্মরণ করছি সানজিদা খাতুন ম্যামকে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন তার রিসেন্ট মৃত্যুবরণে। তিনি ছিলেন হচ্ছে একজন শিল্পী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক মনো ব্যক্তিত্ব। সো আমাদের বাংলাদেশের যে কালচারাল বিশেষ যে জায়গাটা আছে, বিশেষ করে আমরা ছায়ানটের কথা যারা আমরা জানি বা যারা ছোটবেলা থেকেই ছায়ানটের সাথে পরিচিত আছি, তার যে একটা সম্পৃক্ততা, একই সাথে হচ্ছে রবীন্দ্র সঙ্গীত নিয়ে যে একটা দীর্ঘ পথ চলা ছিল। আমরা পাকিস্তান আমলের কথা বলি, তার পরবর্তী সময়ের কথা বলি, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তার যে একটা স্বয়ংক্রিয় ভূমিকা ছিল, এটা কিন্তু একটা অবিস্মরণীয় আর একটা হচ্ছে চিরস্বীকার করার মতো জায়গা। তো ওই সকল জায়গার দিক থেকে আমরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং তার যে একটা জায়গাটা আছে সেটাকে দারুণভাবে স্বীকার করি। আর হোপফুলি আপনারা সবাই এরপর ভিডিওস পাবেন আশা করা যায়। সো আমরা হচ্ছে আমাদের ডিসকাশনে ফিরে যাবো আর কি। সো দাদা কেমন আছেন আপনি? ভালো। হ্যাঁ, এখন কোথায়? এখন কি ঢাকায়? না, এখন আমি নারায়ণগঞ্জ চলে আসছেন। হ্যাঁ, চলছে আর কি। বাংলাদেশে এখন ব্যাপক সার্কাস চলতেছে, সে সাথে হচ্ছে আমাদের জীবনযাপনও চলতেছে। অ্যাজ এ শিল্পী পার্সন হিসেবে আসলে সবকিছু মিলে বেশ কমপ্লিকেটেড সবাই মনে করে, আবার সবকিছু মিলে সবকিছু কিভাবে কি যাবে এটা নিয়েও আসলে অনেক সম্পৃক্ততা। প্রতিদিন একটা ব্রেকিং নিউজ, সবকিছু মিলে একটা খুব কমপ্লিকেটেড সিচুয়েশন দাঁড়ায় আর কি। তো দাদা সম্পর্কে আমি বেশ কিছু কথাবার্তা আপনাদের সবার সাথে শেয়ার করে দিই। হচ্ছে বেশ কিছু সলো এক্সিবিশন করে, তার ভেতরে হচ্ছে তার 2011 সালে একটা সলো এক্সিবিশন যেটা রোমে অনুষ্ঠিত হয়। সেকেন্ড সলো এক্সিবিশন আমরা টোকিওতে হয়, সেটা আমরা জানি। তৃতীয় সলো এক্সিবিশন অলরেডি আপনারা দাদার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে যদি যান, কলা কেন্দ্রের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি সরাসরি দেখতে পাবেন একটা বিশদ বিবরণী। বিশেষ করে যারা এক্সিবিশন দেখতে পছন্দ করেন বা শিল্প অনুরাগী আছেন বা শিল্প যোদ্ধা আছেন বা শিল্পকে নিয়ে ভাবেন, করতে পারেন হয়তো ভাবেন, তো তাদের জন্য কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার। তো মোস্ট অফ দ্য কেসেস আসলে একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করা বা এক্সিবিশনকে এগিয়ে নিয়ে যাওয়া একটা বেশ
একজন শিল্পীর কাছে বেশ চ্যালেঞ্জিং একটা জায়গা হয়ে থাকে ওভারঅল স্পেসে। তো আমার কাছে জানার খুবই আগ্রহ যে আপনার প্রথম যে এক্সিবিশনটা ছিল যেটা রোমে অনুষ্ঠিত হয়েছিল তার পিছনের গল্পটা কেমন ছিল আমাদের সাথে যদি শেয়ার করেন। রোমেরটা কোনটা? রোমেরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোমেরটা 2011 সালে যে সলো এক্সিবিশন আপনি রোমের তো করেছিলেন। 2 বছর আগে। হুম হুম, আজ থেকে 14 বছর আগের কথা। হুম হুম। কিছু আহ, মন থাকবে না, অনেক কিছু, তারপর করোনা গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ, কোনো ইন্টারেস্টিং ঘটনা এক্সিবিশনকে কেন্দ্র করে? ওটা এক্সাইটিং একটা এক্সিবিশন ছিল আমার। হুম হুম, তারপর ওই সোলোটা আসলে এর আগে আরেকটা চলতেছিল, আমাদের শো চলতেছিল ভেনিস বিয়েনালে। হুম হুম। আহ, তো আসলে ওটা অনেক বড় কিছু ছিল, ভেনিস বিয়েনালে অ্যাটেন্ড করা আমার মতো ক্ষুদ্র এবং ইয়াং মানুষ এই সময় ভেনিস বিয়েনালে পার্টিসিপেট করতেছে। এটা ছিল আসলে খুব বেশি অনেক বড় একটা আমার কাছে মাইল ফলক, শিল্পযাত্রার আমার প্র্যাকটিসের মাইল ফলক। তো আহ, ওই যাত্রায় যারা চমৎকার 100 পেজের একটা বই পাবলিশ করে, তো ওর স্টুডিওতে দেন ওপেনিং করবে, এত মানুষ আসছিল আমার প্রচুর। তবে আমার একটু খারাপ লাগছে, আমার খুব কাছের কয়েকজন বাঙালি ছাড়া ওই হুম হুম। শোতে বাঙালি ছিল না। আচ্ছা আচ্ছা, স্বাভাবিক ব্যাপার, ইউরোপিয়ান। ক্রাউডেড, বাঙালিদের দিয়ে অনেক ক্রাউডেড। আচ্ছা আচ্ছা। পাওলো যে সময় বাংলাদেশে আসে, তো ওকে জিজ্ঞেস করছিলাম, এমনিও তো আমার কিছু বন্ধু বান্ধব ওরা স্টুডেন্ট লাইফে রোমে চলে যায় জাস্ট ইয়ের জন্য, মানে এডুকেশন নাকি জব? হ্যাঁ, তো অর্থনৈতিক হুম, ভাগ্য ফেরানোর জন্য ওরা রোমে চলে যায়। তো রোম সম্পর্কে এক ধরনের ছিল আমার। এক্সাইটমেন্ট ছিল। হ্যাঁ। হুম হুম। আর তো রোম, রোমের অনেক গল্প ছোটবেলা থেকে তো আমরা হ্যাঁ হ্যাঁ, অনেক আমরা পড়াশোনার একাডেমিক লাইফ জার্নিতে অনেক ভালোভাবেই যায়। এক্স্যাক্টলি। আর্ট, তারপর অনেক বেশি আমরা আসলে ইউরোপ, ইউরোপ বলতে আমরা যা বুঝি আমাদের মানে সেন্সে অনেকটা আসলে রোম, রেনেসা, তারপর মাইকেলেঞ্জেলো, টোটালটাই আর কি ইটালি। যখন ফার্স্ট ফার্স্ট গ্লিমসে যখন এইসব আপনার চোখের সামনে আসে তখন কেমন ফিল হচ্ছিল যে ছোটবেলা থেকে সবকিছু পড়তেছেন, তখন ওই হ্যাঁ, বিষয়গুলো হুট করে? খুবই অন্যরকম এক ফিলিং যে হুম হুম। আর্ট, আর্টকে আমার মনে হইতেছিল তখন ম্যাজিক কার্পেট মনে হয়। আচ্ছা ও আচ্ছা। মানে আমি খুব মানে এরকম ভালো একটা আমার বাবা কিংবা মায়ের সামর্থ্য নাই যে ওখানে ট্রাভেল কিংবা স্টাডি করার জন্য আমাকে পাঠাবে কিংবা দেখার জন্য পাঠাবে, বাট হুম হুম, ইটস হ্যাপেন বাই আর্ট অ্যান্ড আমার কিছু মানে শুভাকাঙ্ক্ষী কিংবা যারা হুম আমার হুম। কাজকে পছন্দ করে তাদের মোটামুটি। তারপর যা হোক, আহ, ওই শোতে খুব চমৎকার ছিল এবং সবাই যে একটা আমার একটা বই প্রকাশ করছিল। খুবই ইন্টারেস্টিং ভিতরের বিষয়গুলা, এরকম জায়গায় একটা বিষয় থাকে। বিশেষ করে আপনি যেরকম বলতেছিলেন যে আসলে আর্টের সাথে দাদার যে একটা সম্পৃক্ততা অনেক ঘনিষ্ঠ ছিল, সেই জায়গাটাই দাদাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যায়, এক্সিবিশন করার যে একটা অপরচুনিটি, ওভারঅল জায়গায় তিনি নিজেকে যেভাবে তুলে ধরেছেন ওই জায়গাটা। তো এটা হচ্ছে কিন্তু খুবই একটা দারুণ একটা ব্যাপার। আপনারা যারা আর্টের আশেপাশে বিষয়গুলো নিয়ে ভাববেন যে আর্ট নিয়ে আসলে কিছু হয় না, দাদাই কিন্তু তার একটা প্রুফ যে তিনি এত সুন্দর করে মানে এই বিষয়টাকে করেছেন। যতটুকু তার আঙ্গিক বা যেভাবেই হয়েছে, সে কিন্তু তার শিল্প থেকেই নিজেকে হাইলাইটেড করেছেন অ্যাটলিস্ট, এটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি তার ক্যাটালগের থ্রুতে। তো সেকেন্ড সলো এক্সিবিশন সম্পর্কে যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতেন টোকিওতে যেটা আপনি অ্যাটেন্ড করেছিলেন আর কি। টোকিওতে, টোকিওতে অ্যাকচুয়ালি আমি একটা ওপেন কলের রেসিডেন্সিতে যাই, টিডাব্লিউএস, টোকিও ওয়ান্ডার সাইট হিসেবে ওরা তখন এটার নাম ছিল, এখন নামটা ওরা চেঞ্জ করছে টোকাস। এটা আমি রেসিডেন্সি, একটা লং রেসিডেন্সি ছিল। রেসিডেন্সিতে কাজ করার সময় আমি ওদের কাছ থেকে অফার পাই যে আমি একটা শো করব কিনা, ওদের আরেকটা সাইট আছে
আপনার আমি খুবই এক্সাইটেড হয়ে যাই যে আচ্ছা এরপরে আচ্ছা হইলো আমার রেসিডেন্সি ও বলে তুমি রেসিডেন্সি ওরা বলছিল যে তুমি রেসিডেন্সি পিরিয়ড করে ইয়েতে যাও, ঢাকায় যাও, ঢাকায় গিয়ে দেন তুমি প্রিপারেশন নাও, আচ্ছা আচ্ছা জুনিয়র নাও তুমি যদি এগ্রি থাকো। তো ওরা ওদের দেখাইলো কি বলে টোটালি হোয়াইট কিউব গ্যালারি, ৩টা প্যারালালি গ্যালারি, 3 স্টোরেজে খুবই চমৎকার সে গ্যালারি। তো আমি তারপর ওরা বলল যে তুমি তোমার এনিথিং ইউ ক্যান থিংক এনিথিং অ্যান্ড আমাদের প্রপোজাল জমা দাও। আর এই দেন আমি ওই রেসিডেন্সি শেষ করার পরে ঢাকায় এসে নিজে তখন ডেভেলপ করা শুরু করি কি ওই শোতে আমি কি প্রেজেন্ট করব আচ্ছা আচ্ছা সেটা দেন জুনে এগেন যাই। তবে ওই রেসিডেন্সিতে ওই শোতে আমার যেটা হয়েছে আপনার আম, আহ, অনেক মানুষের সাথে আসলে কমিউনিকেশন হয়েছে, যে মানুষগুলো আর কি যে আমি কখনো দেখি নাই কিংবা আর কি যে আমি অন্যরকম মানুষ, মানে আপনার দে আর অ্যাকচুয়ালি ডিফারেন্ট পিপল। আমার কাছে মনে হয়েছে যে ওরা আসলে আহ, অনেক ওদের কাছ থেকে অনেক জানার আছে, ওদের কাছ থেকে অনেক শিখার আছে, ওদের সাথে আরো টাচে না থাকলে জ্ঞান মানে অনেক জ্ঞানী মানুষ বলতে বলা মানে যেতে আর্টের পারে। যে থিঙ্কিং লেভেলটা আছে সেটা একদম হুট করে আপনার চেঞ্জ হয়ে গেছে, মানে আপনি এমন মানুষের সাথে পরিচিত হয়েছেন ওখানে গিয়ে। টোটালি আমার ওই শো আমাকে বিশাল এক্সচেঞ্জ দেয় এবং ওদের দারুণ সাথে দারুণ। রেগুলার কনভারসেশন, যারা আমার কাজ দেখতে আসতো ওদের সাথে রেগুলার মোটামুটি রেগুলার বেসিসে কনভারসেশন পরবর্তীতে হয়েছে যে টাইম তো একটা ফ্যাক্টর যে যে এক্সচেঞ্জ, বইপত্রের এক্সচেঞ্জ, এই বইটা দেখো, ওই বইটা দেখো, এই কাজটা দেখো, এই কাজের এই যে যে এক্সচেঞ্জ গুলো ওরা করছে আমার সাথে। তো জি জি, আসলে আমি আমি কৃতজ্ঞ ওদের দারুণ কাছে। দারুণ একটা বিষয়। আমি দেখছি যে দে আর ভেরি গুড পিপল, ভেরি গুড সিটিজেন এবং ওদের লং একটা আহ, আছে যেটা ওরা মানে সোভার্জিনিটি হিস্ট্রি কালচার, হ্যাঁ। ঠিক আছে লং, এবং ওরা ওটাকে আচ্ছা আচ্ছা। মানে আমার মনে হচ্ছে আমি একটা জাতির একটা টোকিওতে মানে একটা জাতির একটা অ্যাস্থেটিক্স সেন্স দেখছি। খুবই আহ, দারুণ একটা এক্সপিরিয়েন্স, আমরা বুঝতে পারছি আপনার কথায়। এটা আমার আরেক ধরনের এক্সপিরিয়েন্স, এটা নট লাইক আওয়ার রোমের এক্সপিরিয়েন্স এর মতো না। আহ, এটা আবার অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে অনেক কিছু শব্দে এই করা, যেমন অনেক কিছু আমি দেখছি, কিন্তু ওইটা নিয়ে পরবর্তীতে নার্সিং করার যে ব্যাপারটা হয়তো আমার দ্বারা সফলভাবে হয় নাই, কিংবা এরপরের জার্নিটা গেছে আমার আজকে 2015 2015 and 2016, মানে 9 ইয়ার অলমোস্ট। তো 9 ইয়ারে ওদের ওই রেসিডেন্সি কিংবা ওই শো আমাকে আহ, যা দিছে সেটা আমি জানি না, আমার মনে হয় না আমি প্রপারলি নার্চার করতে পারছি আচ্ছা রেগুলার। আচ্ছা। একটা বিষয় হচ্ছে যে যখন একজন শিল্পী একটা সোলো এক্সিবিশন অ্যারেঞ্জ করতে চায় বা করতেছে, তখন যে তার শিল্পর সাথে শিল্পকর্মের যে একটা সমন্বয়টা আছে আছে আর কি, একজন শিল্পী এই যে কানেক্টিভিটি জায়গাটা তৈরি করে, এটা কিভাবে আমরা যদি আপনার মেঘনাদ বধ যে একটা সোলো এক্সিবিশন রিসেন্টলি হলো, এটার সাথে যদি এটার কমিউনিকেশনটা দেখি, সেটা কিভাবে হয় আমাদের সাথে যদি শেয়ার করতেন। শো গুলো আসলে সোলো আর গ্রুপ শো গুলোর মধ্যে আমার মনে হয়েছে যে এক ধরনের পার্থক্য আছে। পার্থক্যটার মধ্যে এক ধরনের কোলাবরেটিভ শো, মানে কোলাবরেটিভ কিংবা আর কি যে এটা মানে অনেকে মিলে একত্রিত হয়ে একটা কাজ উপস্থাপন করা, ওইটা যে মনে হয় যে গ্রুপ এক্সিবিশন, ওইটা একটা জাস্ট সবার এনার্জি, সবার একসাথে করে দেয়, ওটা কেমন লাগে একটা এই আরেকটা হলো গিয়ে সলো হলো গিয়ে জাস্ট মানে আমাকে শুধু আমাকে আয়নার মধ্যে কেমন লাগতেছে মনে হয় এরকম আছে একটা দেখা, ওরকম আছে, কিংবা
কোথায় আর কি যে সেই ডান্স, সেই রিদম কিংবা এগুলো খোঁজার ব্যাপার আছে আসলে সলোগুলোতে। তো সলোগুলো এইটা আর কি যে শিল্প যে যে প্র্যাকটিসিং আ রেজাল্টটা আমি আর কি যে উপস্থাপন করতেছি সলোতে সেটা আসলে ও রিফ্লেক্ট করে। আর্টিস্টের রিফ্লেকশন ও ওর মধ্যে তো এটা আসলে একটা পারস্পরিক বোঝাপড়া বলতে পারেন কিংবা আচ্ছা আচ্ছা। ডায়ালগ বলতে পারেন যে আ বরং অনেক একা হইয়া গিয়া। আর যে একটা মানে এটা আসলে কি কাজ করে যে একটা ফাইনালাইজ একটা আউটপুট আসতেছে একটা সলো এক্সিবিশন, আমরা বিভিন্ন বিভিন্ন মেটেরিয়ালস মিডিয়াতে কাজ দেখতেছি, একটা কনসেপ্ট দেখতেছি, একটা ধারাবাহিক প্লট দেখতেছি, একটা ইন্টারেস্টিং একটা আনন্দ অনুভূতি একজন ভিউয়ার্স হিসেবে এটা কিভাবে এত কিছুর কম্বিনেশন হয়? এত ভাস্ট আকারে হ্যাঁ আমি যতটুকু বুঝতে পারছি কিংবা জি 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 জি। চেষ্টা করবো এক্সপ্লেন করার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আহ, যেটা হলো গিয়া টোটাল দর্শকের এঙ্গেজমেন্ট কিংবা দর্শককে এনার্জিটা ট্রান্সফারের কথাই তো বলতেছে। জি জি অবশ্যই। ড্রয়িং কিংবা আর্ট অবজেক্ট একটা আর্ট অবজেক্ট গুলো একটা ম্যাটার কি ডিজাইন করতেছে এবং ওর যে আর্ট অবজেক্ট মেকিং এর পিছনের যে জার্নিটা। জার্নি ওটা কিন্তু এনকোডেড থাকে অ্যাকচুয়ালি আর্টের মধ্যে ওটা কেউ আমি ইয়ে কিন্তু ওইটা এনকোডেড ওই এইটা থটটা বলেন ওই ভাষাটা বলেন ওইটা এনকোডেড থাকে আসলে তো ওই এনকোডিং সিস্টেমটা আসলে দেন টোটাল তৈরি করে। শিল্পীর জীবনের সাথে কোনো সম্পৃক্ততা আছে বা এটা কি সেই সম্পৃক্ততা কাজ করে সাধারণত শিল্পের হ্যাঁ যে মাধ্যম, এটাকে আপনি হ্যাঁ কিভাবে দেখেন, আপনি কিভাবে দেখেন আপনার শিল্পকর্মের মাধ্যমে? অবশ্যই তার ব্যক্তি লাইফে প্রভাব তৈরি করে যেমন আপনি কম্পিউটার নিয়ে যদি ওয়ার্ক করেন যে কম্পিউটার সফটওয়্যার কিংবা ইন্টারেক্টিভ বেস ওয়ার্ক করেন আপনার কম্পিউটারের সাথে আপনার যে একটা টুলস রেগুলার ব্যবহার করতেছেন অ্যান্ড দেন আপনি রেগুলার হ্যামার আর চিজেল ব্যবহার করতেছেন হ্যাঁ হ্যাঁ, স্কাল্পচারে। কাজ করার জন্য আপনার ক্যারেক্টার এবং কম্পিউটার টুলস হিসেবে যে ইউজ করতেছে তার ক্যারেক্টার এবং ক্লে জাস্ট ক্লে দিয়ে শুধু একটা মানুষ কাজ করতেছে একটা রং দিয়া শুধু রং নিয়ে কাজ করতেছে তো এই মানুষগুলোর বিভিন্ন আসলে তৈরি হয় এমনি তো প্রত্যেকটা মানুষ আমরা মানে গত ভাবেই আলাদা। হ্যাঁ হ্যাঁ আপনি যদি খুব ডিটেইল করতে যান যে একটা প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি। হ্যাঁ, সবার মতামত সবকিছু তো ভিন্নতা রয়েছে। তার উপর হলো গিয়ে আপনার এই ম্যাটেরিয়াল এড হয়। তো ওইটার সাথে ওই ম্যাটেরিয়াল ওরে আবার ওই ইন্ডিভিজুয়ালি আবার একটু শেপ করে। অনেকটা এরকম এবং ওই শেপের রেজাল্ট সে আবার পরবর্তী এ তার কার্যে কিংবা জার্নিতে সুতরাং এটা জীবনের সাথে আসলে জি জি। একজন শিল্পীর যে একজন মানে একটা একটা কিছু ইন্সপায়ারেশন থাকে, আমরা অনেক আর্টিস্টের ক্ষেত্রে দেখে থাকি সাধারণত। আপনার কি এমন কোনো আর্টিস্ট বা এরকম কোনো ইন্সপায়ারেশন ছিল যেটা আপনাকে খুব ব্যাপকভাবে প্রভাবিত করেছে বা যার জীবন জার্নি আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক প্রভাবিত করেছে? জানি না এটা অবশ্যই প্রভাবিত করবে কারণ আপনি যদি কাউকে ভালোবাসেন সে তো আপনার লাইফে প্রভাব অবশ্যই অবশ্যই। তাই না তো আমি আচ্ছা ভালোবাসি ছোটবেলা থেকে কিছু কিছু শিল্পীকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করছি প্রথম ভালোবাসা বলতে পারেন জয়নুল আবেদিন জি জি। দেন কামরুল হাসান তো এরকম এরকম করে আসলে ভালোবাসার শিল্পীগুলো বাড়তে থাকলো যত বড় হইতে থাকলাম তত বাড়তে থাকলো এখনো অনেক শিল্পীকে ভালোবাসি অনেক জুনিয়র আর্টিস্টকেও আমাদের সাথে প্র্যাকটিসিং এ যারা খুব নিউলি ওদের অনেক কাজকে ভালো ওদের কাজের পরে দেখা যাচ্ছে ওদের সাথে ভালোবাসা তৈরি হয়ে যাইতেছে সুতরাং অনেকেই আছে শেয়ার করতে আপনি যখন চারুকলায় আসলেন কিভাবে মনে হইলো যে আপনি চারুকলায় পড়তে চান? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো বিষয়টা খুব কমপ্লিকেটেড থাকে। আপনার যে টাইম লাইনটা ছিল, লাইক আপনি তো অনেক সিনিয়র পার্সন তাই না? তো ওই সময়ে জার্নিটা আসলে কেমন ছিল, সময়টা কেমন ছিল ডিউ চারুকলায়? চারুকলা আসলে আমি একটা গল্প বলতে পারি ছোট্ট একটা হ্যাঁ গল্প শিওর, কোনো ইন্টারেস্টিং ঘটনা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন।
আসলে খুব আস্থাবান ছিল না। আমি টিকবো। ভর্তি কিংবা যে ক্রাইটেরিয়া গুলো দিয়া আসে টিকবো। তার উপর যখন আমি কোচিং করি নাই। একটা কোচিং এর সিস্টেম আছে চারুকলায়। তখন 2092 1992 মেবি কথা বলতেছি এখন আপনাকে। পরীক্ষা যে আ আ হচ্ছিল তো কোচিং ও হইতো ওই সময়। আচ্ছা, আচ্ছা। তো আমি যখন পরীক্ষা দিতে গেলাম আমার সাথে আরো নারায়ণ সেগা আরো আমরা ছিলাম আরো ৪ বন্ধু আমাদের সাথে। মোট ৫ জন আমরা আ পরীক্ষা দিতে যাই। মূলত ওদের উৎসাহে আমার বন্ধুদের উৎসাহে আমি পরীক্ষা দিতে। আমি খুব কনফিডেন্ট ছিলাম না। তবে ওরা আমার ড্রইং পছন্দ করত এতটুকুই আরকি আমি বুঝতাম যে ওরা আমার ড্রইং কে ভালোবাসে। যে আচ্ছা, আচ্ছা। আমার বন্ধুরা আছে। তো উম গেলাম গিয়া দেখি যে আপনার এত ছেলে-মেয়ে সবাই কোচিং এর কথা বলতেছে। আমি বলতেছিলাম যে, "না, এই এখানে ইম্পসিবল আমি ভর্তি হইতে পারব না।" তো পরীক্ষার দিন যেদিন চলতেছিল, সেই পরীক্ষার সময় আমার খেয়াল আছে বিকালের দিক দিয়ে যখন এই রিটেন পরীক্ষা দিচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। ড্রইং শেষ হয়ে গেছে রিটেন পরীক্ষা। দুপুরের পরের পরীক্ষাটা ছিল রিটেন। আমি এখন যে এমএফএ নিচে প্রিন্ট মেকিং এর একটা ওই কর্নারটার মধ্যে আমার সিট ছিল। আর ওর জানলাগুলো তো অনেক বড়, বড় জানলা। হ্যাঁ, হ্যাঁ। তো ওই জানলা দিয়ে পর্নটা দেখা যাচ্ছিল। একটা কালবৈশাখী চৈত মাসের মতো ছিল মনে হয়। ঝড় আসলো। আমার এই ঝড় দেখে মনে হইছে, আল্লাহ! আমার যদি এটা ভর্তি না হইতে পারে, আমার আচ্ছা, আচ্ছা। আমার এটা কবুল হয়ে গেছে মনে হয় আরকি যে ওকে আ ইউ মানে তারপর দেখলাম যে এটা ছিল শুরু আমার আসলে। সিলেকশন তো হয়ে গেছে পরে। হ্যাঁ, আমার আসলে খুব দুর্দান্ত সময় কাটছে। আমি খুব প্রত্যেকটা মিনিট মনে হয় আমি এনজয় করছি চারুকলা। প্রত্যেকটা মিনিট আসলে। মানে আপনার এক্সপেকটেশন এর একেবারে বাইরে ছিল চারুকলা যে সময়টা জার্নিটা একাডেমিক স্টাডি। আচ্ছা, আচ্ছা। আর মোস্ট মিস করি আমার ওই পিরিয়ডটা। আচ্ছা, আচ্ছা। ওই সময়টা আমার আসলে দরকার ছিল। আমার মনে হচ্ছে ওই সময়টা এখনো যদি সময় থাকতো মানে আ চারুকলার মানে এত সে মানে আমার কাছে মনে হইছে এটা একটা মায়ার ফর্ম। যেটা খুব জড়ায় রাখে এবং মানে মানুষগুলো সুন্দর, সুন্দর মানুষ সব। মানে অ্যা আ আ মানে বিউটিফুল পিপল মানে এভরিবডি আর বিউটিফুল। আসলেই চারুকলার গল্পটা আসলে খুবই ভিন্ন। যারা এটার সাথে সম্পৃক্ত একবার হয়েছে আসলে এটার প্রেমে আপনাকে পড়তে বাধ্যই হওয়া লাগবে। পড়াশোনা তো নেক্সট পরবর্তী ব্যাপার। তো অনেক ক্ষেত্রে হয় যে যারা আমরা একটা সেশন অ্যাটেন্ড করি আমাদের সাথে অনেক সহপাঠীরা পড়াশোনা করে তারা জীবনের তাড়নায় অনেক জায়গায় যায়। আপনি যেমন বলতেছিলেন যে আপনার কিছু ফ্রেন্ডরা তাদের জীবিকার সন্ধানে পরে ইতালিতে পাড়ি জমায়। তো আমাদের সাথে কিছু গল্প শেয়ার করেন যে অবস্থা ভেদে আমাদের বর্তমানে বাংলাদেশে এখন অনেক ক্রাইসিস তৈরি হচ্ছে, অনেক ইনসিকিউর ফিল করে চারুকলায়। তো ওই জার্নি থেকে আসলে মানে গল্পটা আসলে কেমন হয় যে যারা ইউরোপে থাকতেছে তারা কেমন আছে বা আপনি বর্তমান বাংলাদেশে কেমন আছেন? বলা একটু খুব কম। ডিফিকাল্ট কারণ আচ্ছা, আচ্ছা। আ ওইখানে একটা ব্যাপার কি ইউরোপ আর বাংলাদেশের মধ্যে আমি বাংলাদেশের আর্টিস্ট কিংবা ইউরোপিয়ান আর্টিস্টের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে যাই তা মানে একটু ঝামেলা হবে। ঝামেলা হবে কারণ আমাদের আ এক আ উম বলবো যে এই টাইপের এক আ আ প্র্যাকটিস কিংবা বিদ্যা কিংবা আপনি জানেন যে অন্য বিদ্যাগুলোর ক্ষেত্রেও একই জিনিস। হ্যাঁ, হ্যাঁ। কাজ করতে যাবেন আ এক্সপেন্স এর দরকার পড়ে। এ তো একটা অবশ্যই। ভালো টাকা পয়সা লাগবে অবশ্যই। তো আমাদের এখানেও খুব এক্সপেন্স এর দরকার পড়ে। পড়ে মানে ফান্ড এর দরকার পড়ে। সুতরাং আপনি যদি কোন কিছু আ আ মানে ভালোভাবে এক্সিকিউট করতে চান এবং প্রপার টাইম, প্রপার প্রফেশনাল আ ইটি নিয়া দেন আপনার ওইজন্য আ মানে ওই প্রফেশনাল স্ট্যান্ডার্ডই দরকার পড়ে আরকি যে বলে। কিন্তু আমার মনে হয় ইউরোপিয়ানরা দীর্ঘদিনের ওদের সোশিও অন্য ফান্ড ইউরোপ কিংবা আমেরিকা কিংবা আম আম জাপানে বলেন ওদের মিউজিয়াম মানে হ্যাঁ, হ্যাঁ। আর্টকে নার্চার করার জন্য কি দরকার? আ কিংবা আর্টকে
অ্যাক্টিভ রাখার জন্য, অলওয়েজ অ্যাক্টিভ রাখার জন্য কি দরকার? ওই ইগুলো তৈরি করছে। ওই পয়েন্ট গুলো, ভাবগুলো তৈরি করছে আসলে। তো আমার মনে হয় আমার এই হাব আসলে অ্যা আসলে কনস্ট্রাকটিভ খুব আরো আচ্ছা, মনে আচ্ছা। হয় আম নেক্সট জেনারেশন মনে হয় আরো ভালোভাবে একটু কনস্ট্রাক্ট খুব করতে পারবে। কনস্ট্রাক্ট দিক দিয়ে আপনি যদি দেখেন যে আর্ট কলেজের প্রতিষ্ঠা থেকে বা আর্ট কলেজের সময় জয়নুল আবেদীন, তারপর শফিউদ্দিন স্যার, তারপর জয়নুল আবেদীন স্যার, ওনারা যখন আরকি প্রতিষ্ঠা করে মানে আমার ন্যাশন ওয়ারি আপনি যদি আগে তো মানে আমি তো বর্ন করছি একটা ফ্যামিলিতে, হ্যাঁ, হ্যাঁ, তাই এটা না? তো অবশ্যই। একটা আ স্পেস এর মধ্যে এবং ওইটার একটা কালচারাল প্র্যাকটিস হচ্ছে কন্টিনিউয়াস। তো এই প্র্যাকটিসের আপনি ইন্ট্রোডিউস করতে যাচ্ছে একটা একাডেমি। তো আ সেই একাডেমি আ আ কে নার্চার করতে হলে সেই একাডেমিকে আরকি আ আ ছায়া দরকার। তাহলে আরকি একটা মানে টোটাল প্রপোরশন তৈরি হয় আসলে। ওই এক্সাক্টলি। প্রপোরশন এখনো মানে তাহলে একটা বিল্ডিং আপনি যদি একজন আ তৈরি করেন, একটা বিল্ডিং তৈরি করতে আপনার যে ধরনের আমার মনে হয় ডেভেলপমেন্ট আসা দরকার আসলে, তাই না? আ আরো ডেভেলপমেন্ট, হ্যাঁ, ডেভেলপমেন্ট মানে এটা আমার মনে হচ্ছে ওয়ার্কিং পর্যায়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, আমরা আচ্ছা। কাজ করতে আমি অন্তত ফিল করি এরকম যে আমরা যেখানে কাজ করতেছি সেটা হয়তো আপনি যদি বিল্ডিং বানাবেন মানে আ হাই রাইজ ২০০ তলা বিল্ডিং। হুম, হুম। তার আগে যেমন কনস্ট্রাকশন এর জন্য আপনার লেবার দরকার, দরকার, আপনার হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ার দরকার, আর্কিটেক্ট দরকার, অনেক প্রসেস আছে। তো এই ইনফ্রাস্ট্রাকচারটার জন্য আমার মনে হয় আমরা কাজ করতেছি ঠিক ওই ইয়ের মতো মানে চেষ্টা করি আবার ছুইটা যায় আবার আচ্ছা, আচ্ছা, ই আচ্ছা। হয়। যারা সহপাঠীরা ছিলেন, যারা ইতালিতে অলরেডি থাকেন, তারা কেমন করছেন ওইখানে এখন? আর্ট নিয়ে কি আছেন তারা নাকি অন্য কোনো পেশায় ইনভলভ হয়ে গিয়েছেন? আ আমার যারা বা বা অন্য কোনো অনেকেই অনেক পেশায় আমরা যারা শুরু করছিলাম, যারা হুম, হুম। আ মানে আ একদল ইয়াং জি, জি। পিপল স্টাডি শুরু করছিলাম চারুকলায় ৬০ জনের মতো। ওয়াও! ৬০ জন ৬০ জন ছিল আমাদের ব্যাচে। আসলে আমাদের বেশিরভাগ ওরা আ প্র্যাকটিস থেকে দূরে চলে গেছে। মানে কন্টিনিউয়াস প্র্যাকটিস থেকে দূরে চলে গেছে। ওরা অন্য কোনো প্রফেশন কিংবা চেষ্টা করে আর্ট রিলেটেড অ্যা কোনো প্রফেশন এর সাথে অনেকেই যুক্ত আছে হয়তো। সাথে কথা বললে কিংবা আ আ বোঝা যায় যে মানে দে আর অলসো আর্টিস্ট। দে আর বিলঙ্গিং ইন আর্ট আরকি। ওরা আ কাজে হয়তো ২ টা ড্রইং ইনস্ট্যান্ট করতে পারতেছে না। কিন্তু বাট দে আর থিংকিং, দে আর ইন জি, জি। ব্রেইন। সুতরাং আমি বলব তারা আ মানে প্রত্যেকেই আসলে আ প্র্যাকটিসের প্র্যাকটিস ভেতরেই আছে। কোনো ওরা না কোনো ভাবে আরকি। হ্যাঁ। ভালো ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন আমরা কন্টিনিউয়াস করতেছি। জি, জি, জি। ভেরি বর্তমান চলমান অবস্থা প্লাস এত লং টাইম ধরে একটা জিনিসের ভেতর স্বয়ংসিদ্ধভাবে থাকাটাও বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার আসলে। মানসিক মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, তারপর হচ্ছে ফিজিক্যালি। তো আপনাদের সবার যারা এরকম পর্যায়ে আছেন সবাইকে অনেক সাধুবাদ জানাই। আর আমরা কিছু কথাবার্তা বলি বাংলাদেশ বর্তমান কনটেক্সট নিয়ে আরকি, বর্তমান যে সিচুয়েশনটা যাচ্ছে। তো আমরা সবাই জানি যে সামনে পয়লা বৈশাখ আছে, তো মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ যাত্রা, আনন্দ শোভাযাত্রা, এরকম একটা কনটেক্সট নিয়ে বেশ কমপ্লিকেশন তৈরি হয়েছে। কখনো আমরা দেখি যে নামটা চেঞ্জ হয়ে যাবে, কখনো হচ্ছে নাম চেঞ্জ হবে না, এমন কথাবার্তা আসতেছে। আমরা এক এক সময় দেখি যে কখনো হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যে যারা শহীদ ছিলেন তাদের কোনো তাদের কোনো মাস্কট তৈরি করা হবে, বা অথচ এরকম রিলেটেড বিষয়পত্র নিয়ে বর্তমানে অনেক বেশি পরিমাণে আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন আছে সেটা অনেক বেশি হোঁচট খাচ্ছে আমাদের বর্তমান অবস্থায়। তো আপনার কাছে কি মনে হয় যে যারা একাডেমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষকরা আছেন বা যারা নীতি নির্ধারকরা আছেন তারা আসলে কোন বিষয়টাকে বেশি ফোকাস করতে চায়? তারা কি আদৌ চায় যে একটা কালচারাল প্রিজার্ভেশন থাকুক, নাকি তারা খুব এলোমেলো কমপ্লেক্স করতেছে কোনো কিছুকে না বুঝে? আপনার কাছে কি মনে হয় এই যে মঙ্গল শোভাযাত্রা, আনন্দ যাত্রা যে নামের গল্পটা আছে, এটা আসলে কি চেঞ্জ করা উচিত, নাকি এটা আসলে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত আপনার? আমি খুব অনেক দীর্ঘদিন যাবৎ আসলে আ এই কনটেক্সট এর সাথে নিজেকে যুক্ত নাই। ফলে আচ্ছা, ওইখানে আচ্ছা। কিভাবে কে কিভাবে চিন্তা করতেছে আমার খুব
ভালো আইডিয়া নাই, জি জি কিন্তু অবশ্যই। আমি নিজেকে বলতে পারি আমি একজন আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করতাম যখন জি জি শোভাযাত্রা। আমরা হলো গিয়া প্রথম মানে প্রথম দিককার প্রথম এপিসোড বলতে পারেন যে হ্যাঁ হ্যাঁ যে এখান থেকে মঙ্গল শোভাযাত্রা আজকের মঙ্গল শোভাযাত্রা হয়ে উঠছে সময়কার একটা ভলান্টিয়ার আমরা কাজ করছি, এঙ্গেজ ছিলাম অনুষ্ঠানগুলো এক্সিকিউশন করার ব্যাপারে। তো আর সেখানে শোভাযাত্রা হিসেবেই আমরা করতাম মঙ্গল মানে মঙ্গল, মঙ্গল মানে মঙ্গল, হ্যাঁ হ্যাঁ মানে মঙ্গল, মঙ্গল ইজ নট মানে কারো জানি না মানে কোন থেকে কনটেক্সটে আসলে হ্যাঁ হ্যাঁ আমাদের জি জি ডিকশনারি যুক্ত করতেছে। আই হ্যাভ নো আইডিয়া আচ্ছা আচ্ছা ব্রাদার, আই হ্যাভ নো আইডিয়া। ওকে ভেরি ইন্টারেস্টিং। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা একটা জিনিস দেখি যে বর্তমানে মানে খুব টক্সিসিটি আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, যেমন গ্রামে একটা যুদ্ধ লাগার মতো একটা গ্রামের সাথে আরেকটা গ্রামে এরকম একটা নাটক আমরা দেখছি যে শাহবাগে যে একটা অবস্থান আছে, শাহবাগে একটা কন্টেক্সট জুড়ে দিয়ে বেশ কমপ্লিকেটেড করা একটা সিচুয়েশনটাকে যাকে তাকে এই ট্যাগটা দিয়ে দেওয়া, এই যে একটা রেসিজম তৈরি হচ্ছে রিসেন্ট বাংলাদেশে, এইটার এগেইনস্টে কি আপনি কিছু বলতে চান বা আপনার কি কোনো মতামত আছে? এই যে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন, তারা চারুকলায় পড়াশোনা করতেছে তাদের একটু অন্য চোখে দেখা বা খুবই কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েট করা, অথচ আমরা দেখি যে যারা চারুকলায় পড়তেছে তারাই সুস্থ মস্তিষ্কে আছে, কারণ যারা এটা বলতেছে তারাই আসলে নেগেটিভ কাজগুলো বেশি করতেছে, আমরা আরো স্পেসিফিক করতে চাই না। তো এটা নিয়ে কি আপনার কোনো মতামত বা কোনো ইনফরমেশন আপনি আমাদের সাথে শেয়ার করবেন বা বলতে চান আপনার কোনো? চারুকলার পোলাপানরে যে মানুষ পছন্দ করে না পছন্দ করলে আমি বাংলাদেশে থাকতে পারতাম না। তো এটাই আমার নিজের একটা ছোট্ট অভিজ্ঞতা আমি বর্ণনা করি। আমি তখন স্টুডেন্ট, পুলিশ তো আমরা একটু ভয় পাইতাম যে পুলিশ অন্যরকম। ড্রয়িং করতে যাইতাম। আচ্ছা আচ্ছা পুলিশ একজন পুলিশ রাত্রেবেলা ওই ডিউটিতে থাকতো, ওই আপনার কি বলে তিন নেতার মাজারের সামনে, ওই দোয়েল চত্বরের সামনে একটা ড্রয়িং করতে। উনি আমাকে মাঝে মধ্যে রাত্রে গেলে দেখা হইলো ওনার সাথে, উনি চা খাওয়াইতে নীলক্ষেত নিয়ে আসতো। তো উনি পছন্দ না করলে আমার এই এত রাত্রে কারে কয়জন রে দিতে ভাই। আসলে আসলে যারা বলে যারা মানে তুমি কোনো কিছু মানে এরা সম্ভবত একটা কন্টেন্ট ফলো করার চেষ্টা করতেছে। কনটেক্সট হ্যাঁ আমার মনে হয় এক ধরনের শুনতাম যে ফ্রেজ শুনতাম যে একটা গল্প শুনতাম আগে পশ্চিমা কিংবা ইয়েদের এগেনস্টে, মনে হয় হোয়াইটদের এগেনস্টে, ওরা কি করতো যে কোনো কুকুরকে মেরে ফেলো, ও মানে দিয়া মনে হচ্ছে আমার কাছে আচ্ছা যে আচ্ছা একটা ব্যাড লাইটিং লাগাও and এটারে খুব সহজেই করে ফেলতে পারবা। তো এটা যারা করবে করতেছে ইউ নো দ্য পিপল। আসলে এটা একটা কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি করা, আসলে সমাজের ভেতরে সবকিছু যেটা সুস্থ আছে সেটাকে আরো অসুস্থ তৈরি করা। তো দারুণ ভাবে মাসুম ভাই হচ্ছে আজকে আমাদের সাথে অনেক কিছু ব্যাখ্যা করলেন। ডিয়ার ভিউয়ার্স যারা আজকে আমাদের দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত যারা দেখছেন। বিশেষ করে আজকে আমরা আমাদের পডকাস্ট শেষের পর্যায়ে চলে এসেছি। তো আমরা আমাদের গেস্টের কাছে কিছু বাংলাদেশ নিয়ে কিছু কনটেক্সটে কথাবার্তা জানি। যদি বাংলাদেশের শিল্পকলা নিয়ে কোনো পরিকল্পনা থাকে, আপনার স্বপ্নটা কি, আপনি কিভাবে দেখতে চান বাংলাদেশের শিল্পটাকে বা আগামী বাংলাদেশের যে শিল্পকলাটা আছে সেটাকে? বাংলাদেশে আমার স্বপ্ন থাকে হলো গিয়া বাংলাদেশে আর্ট মিউজিয়াম হবে, মানে আর্ট মিউজিয়াম হবে। বাংলাদেশের আর্টিস্টরা অনেকগুলো আর্ট অর্গানাইজেশন থাকবে, যে অর্গানাইজেশন গুলো বিভিন্ন ভাবে শুধু বাংলাদেশের আর্টকে প্রমোট করবে না, বাইরের আর্ট ইন্ট্রোডিউস করাবে বাংলাদেশকে, নেক্সট জেনারেশনের সামনে আর কি, টোটাল কানেক্টিভিটি তৈরি করবে, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি তৈরি করবে। অন্যান্য বাংলাদেশ থিঙ্ক লাইক দিস ওয়ে অ্যাকচুয়ালি। আমার পাসপোর্টটা আর কি যখন যে গ্রিন রঙের একটা পাসপোর্ট, এবং মানে আমি যখন যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাই, ওরা ফার্স্ট আমাকে যখন দেখে যে আমি ওদের চেঞ্জ হইতে দেখছি, ওদের চেহারা চেঞ্জ হইতে দেখছি, যখন আর্টিস্ট হিসেবে দেখে ওদের চেহারা চেঞ্জ হয়ে যায়। আমার মনে হয় ইটস এ বিগ পসিবিলিটি টু ইন্ট্রোডিউস বাংলাদেশ ইন্টারন্যাশনালি, যে তোমার আমি কে, ইন দিস ওয়ে, ইন দিস। খুবই দারুণ ভাবে প্রতিটা বিষয়ে প্রতিটা ইন্ডাস্ট্রিতে একটা প্রতিবন্ধকতা থাকে, আমরা এটা জানি। বাংলাদেশে আপনার যদি মনে হয় যে আর্টের আপনি কোনো স্পেসিফিক বিষয়কে চেঞ্জ করতে চান,
আপনার দীর্ঘ একাডেমিক এক্সপিরিয়েন্স ছিল, ইন্টারন্যাশনাল আপনি অনেক এক্সিবিশন করেছেন, আপনি অনেক দীর্ঘ অভিজ্ঞতার থ্রুতে গিয়েছেন, ইভেন আপনার একটা দীর্ঘ শিল্প চর্চাও রয়েছে। তো এই সকল বিষয়কে কম্বিনেশন করে বাংলাদেশে আর্টের কোনো একটা খুবই কমপ্লেক্স বিষয় বা এমন কোনো কিছু আপনি চেঞ্জ করতে চান যেটা নতুন প্রজন্মকে আর্টের পথে অনেক স্মুথ করবে, সেটা কি এই বিষয়টি আমাদের সাথে যদি শেয়ার করবেন? এটা কি আমার আর্ট ইনক্লুড করার ব্যাপারটা হয়তো অবশ্য চেঞ্জ দিয়ে আপনি ইনক্লুড করতে পারেন। করতে খুব গোছালো কোনো চিন্তা নাই আমার। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করতাম ফাইন্ড করার যে স্পেসিফিক যদি একাডেমিক কোনো পরিবর্তনের কথা আসে সেক্ষেত্রে আপনি কি কোনো কিছু পরিবর্তন করতে চান বা একাডেমিক পরিবর্তনের চেয়ে একাডেমিতে আমার মনে হয় আরো কিছু সাবজেক্ট ইনক্লুড করা উচিত। জি জি, যে আরো কিছু ডাইমেনশনাল সাবজেক্ট যেগুলো বাকি যে অন্য একাডেমি অন্য মানে ওয়ার্ল্ড ওয়াইড অন্য অন্য একাডেমি ইউনিভার্সিটি গুলো যে অ্যাডাপ্ট করে নিছে সেই সব সাবজেক্ট পুরোটা না পারলেও কিছু কিছু হয়তো অ্যাডাপ্টেশন শুরু করা দরকার। এবং এটা শুধু দরকার না, ওদের ক্যারিকুলামও কিছু চেঞ্জ আসতেছে। যেমন আহ, আমাদের স্লো হচ্ছে, যেমন আর্ট হিস্ট্রি আগে ছিল না আমাদের। স্পেস হলে আরেকটা অল্টারনেটিভ শুধু আর্ট ইউনিভার্সিটি হলে হয়তো পসিবল হইতে পারে যে, কিংবা ওইটা অ্যাফোর্ড করা কতটুকু রাষ্ট্রের পক্ষে সম্ভব, ওইটা একটা ব্যাপার। এটা একটা চিন্তার ব্যাপার আসলে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। একই সাথে হচ্ছে আমরা অনেক দীর্ঘ আপনার জার্নি আর্ট নিয়ে কথাবার্তা বললাম। অবশ্যই জানাবেন আপনাদের মতামত, কেমন লাগলো আমাদের আজকের এপিসোডটি। সে সাথে হচ্ছে দাদার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আপনাকে অনেক অনেক শুভকামনা। আপনার শিল্প চর্চার পথ চলা সুগম হোক, এগিয়ে যান আগামীর বাংলাদেশে নতুন প্রজন্মের সাথে। অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।